জাতি এই ভঙ্গুর জাতির ভঙ্গুর অর্থনীতির মুক্তির লক্ষ্যে আমাদেরকে যে নির্দেশ দিবেন সেই নির্দেশের আলোকে চলার উদ্দেশ্যে আমরা এখানে আগত সকলে একাত্ম হয়েছি। স্যারের নির্দেশ মোতাবেক আমি মহামান্য আজকের সভার সম্মানিত সভাপতি স্যার ডক্টর সাহেব আমির ফয়সাল স্যারকে আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য সবিনয় অনুরোধ করছি। স্যার ডক্টর সাহেব আমির ফয়সাল মুজাদ্দেদি, সিনিয়র ভাইস চেয়ারম্যান জাকের পার্টি, সিইও সিপিএসডি গ্রুপ। বিশ্বলির বাসালত মঞ্জিল বনানী পাক দরবার শরীফে আমার মহানগরের জাতীয় পার্টির মূল দল সদস্যবৃন্দ, আমার জাতীয় পার্টি মহিলা ফ্রন্টে যারা ঢাকা মহানগর থেকে আসছেন সবার প্রতি সর্বোচ্চ ভালোবাসা, হাজারো সালাম। একই সাথে আমাদের সাথে সংযুক্ত আছে জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত আসতে পারেনি আমাদের কেন্দ্রীয় কমিটির যারা সদস্যবৃন্দগণ যারা আছেন, যাকে পরে ছাত্র ফ্রন্ট, যুব ফ্রন্ট, যুব স্বেচ্ছাসেবক ফ্রন্ট, স্বেচ্ছাসেবক ফ্রন্ট, যাকে পরে শ্রমিক ফ্রন্ট, যাকে পরে কৃষক ফ্রন্টের সদস্যবৃন্দরা কিছু আমাদের মেসেজ পাঠিয়েছে, তারপরে উপস্থিত হয়েছে। যাকে পরে মহিলা ফ্রন্ট আমাদের ঢাকা মহানগর দক্ষিণের 21টি থানার আওতাধীন সর্বস্তরের নেতৃবৃন্দগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো প্রথমত আজকে আমার জন্য এই বছরের আমার আজকে সবচেয়ে খুশির দিন। আজকে আপনাদের সাথে এতগুলো মাস পরে আজকে আপনাদের সামনে উপস্থিত হতে পেরে মহান মালিকের অশেষ দেওয়া এত বড় একটা বৈশ্বিক মহামারী গেল। আজকে আমার একটাই কথা আমি আপনাদের সবাইকে বলেছিলাম, এই গত 4 মাসে মহামারী যখন তীব্র মাত্রায় যখন ছড়িয়ে যাচ্ছে সারা বাংলাদেশে, তখন আজ থেকে আরো 4 মাস আগে আমরা সারা বাংলাদেশে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে কমপক্ষে হলেও আমরা 1,500 থেকে 2,000 মিটিং করব। মালিকের দোয়াতে আজকে প্রযুক্তিকে আমরা সহায়ক শক্তি হিসেবে ব্যবহার করতে পেরেছি। আজকে আপনাদের সামনে দেখতে পাচ্ছি, কিন্তু আপনাদের চেহারা দেখা যায় না। সবারই মাস্ক পরে থাকতে হয়। আসলে আমাদের যারা 30-35 বছরের নিচে যারা আছে, আসলে সত্যিকার অর্থে এই ভাইরাসটা আমি জানি না আমাদের কোথায় ক্ষতি করতে পারে। সব হায়াত মালিকের উপরে, সব কিছু মালিকের উপরে ছেড়ে দিয়ে আমি বলছি। কিন্তু আপনারা জানেন যে আমার বাড়িতে আমরা একসাথে, আমি আমার আব্বা আমার সাথে থাকি। আব্বা মা হলে তাও হতো, কিন্তু সে আমার জাতীয় পার্টির ইমাম। তার সেফটি সিকিউরিটি, আমার সেফটি সিকিউরিটি, আমাদের সবার সেফটি সিকিউরিটি। তো তার জন্য শত কষ্ট হলেও আজকে 2টা মাস্ক পরে নিঃশ্বাস নেওয়া যায় না। আমি জীবনে কোনো সময় মাস্ক পরে বক্তব্য দিইনি, কষ্ট হয়, কিন্তু তারপরে মনে রাখতে হয় ভাইজানের সাথে সাক্ষাৎ হয় আমার কোনো কারণে, আমার একটা গাফলতির জন্য যেটা ভাইজানের ক্ষয়ক্ষতি হয়, আপনাদের ভাবিজানের যদি কোনো সময় ক্ষয়ক্ষতি হয়, নিজেদের কোনো সময় ক্ষমা করতে পারবো না। আমার বন্ধু বান্ধব থেকে আমার যত কাজের যত সহযোগী, যত মানুষজন ছিল, কারোর সাথে সাক্ষাৎ করতে পারিনি। একদিকে তাকিয়ে ভাইজানের দিকে তাকিয়ে। এবং আপনি এটা অবগত আছেন, ভাইজানের শরীর খুব খারাপ ছিল, মহামারীর 2-3 মাসের মধ্যে খুব খারাপ ছিল। এবং আমি আসলে 3 মাত্রার মতো হাসপাতাল থেকে হাসপাতাল সব জায়গায় যোগাযোগ করেছি। বাংলাদেশে এত দুর্ভাগ্যজনক যে হেলথ কেয়ার সিস্টেম কেউ একটা বেড পর্যন্ত দেওয়ার জন্য কেউ ছিল না। তো এটা উল্লেখযোগ্য, আজকে মালিকের কাছে হাজারো বার শুকরিয়া জানাই। আজকে আমার হেলথ ইমাম এত পরিপূর্ণভাবে সুস্থ হয়ে উঠেছে, আলহামদুলিল্লাহ। এবং এটা আপনি মনে রাখছেন, আপনার 1 বছর আগের ভাইজান আর আজকের ভাইজান আকাশ পাতাল পার্থক্য। আপনারা যাদের সাথে কথা হবে, আপনার কথা আমার কথাটা মনে রাখবেন। খুব শীঘ্রই দেখা হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ আলহামদুলিল্লাহ আজকে ভ্যাকসিন প্রায় 50 লক্ষ ভ্যাকসিন আছে, এখানে পৌঁছে গেছে। তো প্রথম ডোজ অ্যাস্ট্রাজেনেকা, কিছু ডোজ আছে,
এখন মানে কার্যকরিতা কত হবে কি হবে আমি ঠিক জানি না। আমাদেরও ভ্যাকসিন দেওয়ার সুযোগ আছে, হয়তো আমি ভ্যাকসিন নিব নাকি নিব না আমি জানি না। কিন্তু মূলত কথা হচ্ছে যারা 55 এর উপরে আছে, 50 এর উপরে আছে, সবারই আসলে, এবং হাই ব্লাড প্রেশার, হার্ট ডিজিজ, লাং ডিজিজ, রেসপিরেটরি ডিজিজ যাদের আছে, ডায়াবেটিস যাদের আছে, তাদের সবারই আসলে মানে ভ্যাকসিনেটেড হয়ে যাওয়া উচিত। কিন্তু এটাও সত্য যে প্রতিবেশী দেশ ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, চায়না, সাউথ ইস্ট এশিয়া যারা ট্রপিক্যাল কান্ট্রিতে যারা আছে, আসলে সত্যিকার অর্থে আমরা যে কত লক্ষ লক্ষ ভাইরাসের কাছে আমরা এক্সপোজ হই, বৈদেশিক দেশে হয়তো তারা নাম এদের জানে না এখন। এটা সত্য যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া আছে বিধায় আজকে বাঙালি মানুষ আজকে বেঁচে আছে। কিন্তু এটা দুর্ভাগ্যজনক, এটাও অস্বীকার করা যায় না। এই একটা বৈশ্বিক মহামারীর মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষ কত ভাগ মানুষ আপনি চিন্তা করেন যে দারিদ্র সীমার নিচে চলে গেছে। এই করোনা মহামারীর আগে আমি আপনাদের বলতাম যে 25% মানুষ দরিদ্র সীমার নিচে আজকে বসবাস করে। একটা মহামারী মাত্র 3টা মাসের মধ্যে দারিদ্র সীমা চলে গেল 70 ভাগ। আমি তো জানি আমার উত্তরবঙ্গে যখন আমরা আজকে আপনার এটাও আপনার অবগত আছেন, এত বড় একটা মহামারীর মধ্যে দিয়ে আমরা রংপুরের বদরগঞ্জ থানায়, রংপুরের 8টা জেলার জন্য নীলফামারী, যেখানে সৈয়দপুর এয়ারপোর্ট আছে, বিমানবন্দর আছে, দিনাজপুর, তার পাশাপাশি কুড়িগ্রাম, গাইবান্ধা, ঠাকুরগাঁ, রংপুর মহানগর, লালমনিরহাট, পঞ্চগড়, এই 8টি জেলার জন্য, 1টি মহানগরের জন্য আমরা উত্তরবঙ্গে বিশ্বের আদর্শ স্থাপন করার জন্য, বিশ্বের আদর্শ সুপ্রতিষ্ঠিত করার জন্য সেখানে আমরা রংপুর জাকের মন্দির আমরা নির্মাণ করে দিয়েছি। সেটা মনে রাখবেন, আজকে এটা সত্য যে বিশ্ব জাকের মন্দিরকে বিশ্বলি 88 জাকের মন্দির বলা যায়, বিশ্বলি এমনকি সদরপুর জাকের মন্দিরও বলেন, এমনকি ফরিদপুর জাকের মন্দিরও বলেন, বলেছে বিশ্ব জাকের মন্দির। তো হয়তো এটাও সত্য আজকে মালিকের কাছ থেকে জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্বলি রজা শরীফ, আমার দাদা রজা শরীফ, আজকে আমি 1.5-2 বছর ধরে আমি জেরত করতে পারি। অবশ্যই কষ্টে আমি এটা বলেছি, যখন আমার যারা জাকের কাছ থেকে যখন 1-1.5 বছর ধরে আমার কাছে যখন আসতো, অনেক দুঃখ বেদনা কষ্ট নিয়ে যখন আমার কাছে আসতো, এটা আমার উল্লেখযোগ্য। আমার তাদের চোখের দিকে তাকে যখন মানুষ কুল কিনারা খুঁজে পায় না, যখন তার একটা মানুষ যখন অন্ধকার পথে হাঁটে, সে যখন আমার কাছে আসে, যত কষ্ট হোক না কেন আমার জিহ্বা কামড় দিয়ে হলো আমার বলতে হতো একটা অন্ধকার পথকে আলোকিত করার জন্য বিশ্বলি আমাদের পাঠিয়েছে। তো আমার হাজার কষ্ট হলো, বুকের কলিজা যতই চাপ দেয় না কেন আপনাদের সামনে হাসি মুখে কথা বলতে হয়েছে, যত কষ্ট হোক না কেন। আমি দেখেছি আমার হেজবুল্লাহর ইমামের চোখের পানি কাবা শরীফের সামনে পড়তে, আমি নিজ চোখে আমি আপনাদের সামনে সাক্ষী থাকবো, আমি নিজে দেখেছি। এবং এটা আপনারা মনে রাখবেন, আজকে আমাদের যত কষ্টই হোক না কেন মালিক আমাদের বাঁচায় নেই, আপনারা বিবেচনা করে দিয়ে দেখেন, মালিক আমাদের হেদায়েত করেনি, মালিক আমাদের হেফাজত করেনি, ঠিক না? তো আমরা তো মালিকের, আল্লাহ রাব্বুল আলামিনের সম্পদ। আমার কিছু হলে আপনার কি যায় আসে, আপনার কিছু হলে আমার কি যায় আসে? আমরা সবাই আল্লাহর সম্পদ। বিশ্বলির পতাকা হাতে ধরে রাখছি, আল্লাহ রাব্বুল আলামিনের পতাকা হাতে ধরে রাখছি, এখানে হার জিতে কোনো প্রশ্ন থাকতে পারে না আমাদের। তো বিশ্বলির এটা মনে রাখতে পারবে যে আমি আমার বিবেকের কাছে সারা জীবন পরিষ্কার ছিলাম, আছি, ভবিষ্যতে থাকবো। আমরা কাউকে ঠকাতে আসি নাই। কিন্তু এটা মনে রাখবেন যে আজকে এটাও উল্লেখযোগ্য যে আমার আধ্যাত্মিক কোনো শক্তি নাই, কিন্তু আমার দাদা জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা আমার ইমানি নির্দেশ হয়ে গেছে। তো জীবনের আমার বুকে তাদের রক্ত ঢেলে হলো, এই স্বপ্ন আমি অক্ষরে অক্ষরে বাস্তবায়িত করব। এটা পরিষ্কার করে বলছি, যারা থাকার থাকবে, যারা চলে যাওয়ার চলে যাবে। আজকে এটা আমি বলবো, আমার জন্মের পরে আজকে 26 বছর আমার চলছে, আমার জন্মের পরে এত সুসংগঠিত রাজনৈতিক দল আমি আমার জন্মের পরে পাইনি। এটা আপনারা মনে রাখবেন। তো মালিক কোন কারণে কি করে আমাদের বোঝার, আমাদের ধারণ করার সেই ক্ষমতা নাই। যে নির্দেশ আসবে বিবেচনা করেন না, পালন করবেন, কায়েম করবেন। বিবেচনা করতে গেলে আমাদের ক্ষুদ্র মস্তিষ্কে আল্লাহর অলিগণের যে দূরদর্শিতা আমরা ধারের কাজ দিয়ে বুঝতে পারবো। বুঝবেন কবে? ভুল করার পরে, 20 বছর পরে, 25 বছর পরে, 30 বছর পরে, জীবনের শেষ প্রান্তে গিয়ে বুঝবেন। কিন্তু ততদিনে অনেক বড় বড় ক্ষয়ক্ষতি হয়ে যাবে। তো বিশ্বরই যে নির্দেশ দিয়েছে, নিজের পারিবারিক জীবনে, কর্মজীবনে আপনারা বিশ্লেষণ করেন, বিবেচনা করেন সবকিছু, কিন্তু ইমানি নির্দেশ দিয়ে কেউ নিজের মধ্যে, মনের মধ্যে কোনো খটকা রাখবেন না। ফকির মানুষের যে তাৎপর্য আমি নিজ চোখে সাক্ষী থাকবো, আমি আমার হেজবুলের ইমামের মাধ্যমে দেখেছি।
ওনাকে আজ পর্যন্ত কেউ বেজার করে কেউ কিন্তু ঠাই পায়নি। আমার কথাটা মনে রাখবেন, আমার দাদা মনে রাখবেন, আমার দাদার সেই দোয়াটা তো নিশ্চয়ই রয়ে গেছে ভাই। তো এটা মনে রাখবেন, আমার জায়গার পানি হাজার হাজার সদস্যের বিরুদ্ধে চোখের পানি পড়ে নাই, আমার ইমামের চোখের পানি পড়ে নাই, এটাকে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে নেই মনে হয়। তো সেটা মনে রাখবেন, আজকে যত ষড়যন্ত্রে যারা লিপ্ত ছিল না কেন, যত ষড়যন্ত্র করার কেন, মালিক সবাইকে হেদায়েত করেন। আমি কারো নিয়ে কোনো কটূক্তি করতে চাই না, এবং আমি আপনাদেরকে বলবো, আপনারা কাউকে অপমান করে আমার কোন ঠাসা করে কোনো সময় কথা বলবেন। আপনারা জাকের পাহাড়ি শৈলী, আপনারা জাকের পাহাড়ি আদর্শের প্রতি, তো আপনাদের আদর্শ বিশ্বরের আদর্শ, আপনার আদর্শ হেজবুল্লাহর ইমামের আদর্শ। তো সত্যিকার অর্থে কে কি বললো, কে কি করলো, আমাদের কিচ্ছু যায় আসে না সত্যিকার অর্থে। তো অগুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে কোনো সময় গুরুত্বপূর্ণ বানিয়ে না, যাদের ভিত্তি নাই তাদেরকে আপনারা গুরুত্ব দিয়ে না। আমরা মূলধারা রাজনীতির সাথে আজকে আমি বলতে পারবো বিশ্বহরির ওফাতের পরে আজকে আমরা বিগত 3 বছর ধরে আমরা সম্পৃক্ত আছি, এবং কঠোরভাবে আমি মনে করি যে আমরা জাতীয় রাজনীতিতে সম্পৃক্ত আছি। আজকে বাংলাদেশে 40টি নিবন্ধিত রাজনৈতিক দল, বিএনপি, আওয়ামী লীগ বাদ দিয়ে আমি মনে করি আমরা কোনো রাজনৈতিক দলের চেয়ে কোনো অংশে বেশি কম না। বরং আমি এটাও বলবো যে অন্যান্য রাজনৈতিক দলের চেয়ে প্রায় 38 রাজনৈতিক দলের মধ্যে আমরা এক না হলে 2 নম্বর কাতারে আমরা চলে আসি। বিএনপি, আওয়ামী লীগ আমি বাদ দিয়ে বললাম, সম্মান রেখেই বললাম, আজকে যাকে কয়েক একটা পর্যায়ে চলে আসছে। অন্যান্য রাজনৈতিক দলের কথা চিন্তা করে দেখেন, বাম দলগুলোর কথা চিন্তা করে দেখেন, উল্টো ডান দলগুলোর কথা চিন্তা করে দেখেন, এবং ইসলামপন্থী দলগুলো যদি আপনি চিন্তা করে দেখেন, সবার ব্যক্তি নির্ভরশীল পার্টি। আজকে একমাত্র জাকের পয়েন্ট এত বড় বৃহৎ সংগঠন রয়ে গিয়েছে। এই মহামারীর মধ্যে বিগত 4 মাসের মধ্যে আমি কমপক্ষে 700 মিটিং আমি করেছি, প্রত্যেক দিন 70টা করে বক্তব্য দিয়েছি, আমার গলা আমি ঝাঁঝরা করে ফেলেছি, খালি একটাই খাতিরে যে আমি জানি আজকের কষ্ট, আজকের পরিশ্রম 20 বছর পরে যে আমি যোগ করতে পারবো। যখন আমার কর্মজীবন শুরু হওয়ার আগে, যখন ছোট ছিলাম, আমাদের জীবনে আমরা আব্বা আম্মা পেয়ে আমরা কোনো সময় বড় হইনি, পেয়েছি তাদের আপনাদেরকে পেয়েছি সবসময়। ঠিক সবাই, কেউ আমাদের 1 মাস পেলেছে, কেউ 2 দিন পেলেছে, কেউ 10 দিন পেলেছে, কেউ 2 ঘন্টার জন্য আমাদের পেলে দিয়ে গেছে। আমার বাপ মা ছাড়া বড় হয়েছি, আমার দাদার দিকে তাকায় থাকতাম, আমাদের পরিবার এবং জীবন ছিল আমার জাকের পার্টি। তো সেটা আমাদের ডিএনএ এর মধ্যে একদম গেঁথে দেওয়া হয়েছে, ছোটবেলা থেকে মস্তিষ্কের মধ্যে ঢেল করে দেওয়া হয়েছে। সেই ইমানি কর্তব্যটা এটা কিন্তু আজকে থেকে নতুন করে কিন্তু জন্মায় নাই। আমরা জন্ম থেকে জানি আমাদের মৃত্যু কি কারণে হবে, আমরা কোন গন্তব্যে পৌঁছাইতে হবে, তার জন্য আমরা রক্তে শিরে শিরে আল্লাহু আকবার তাকবীর ধ্বনি সার্বক্ষণিকভাবে দিতে থাকি। তা আমি জানি যে এভাবে হোক মালিকের পতাকা, আমি জানি না মালিক কোন পথ দিয়ে নিবে, এবং ফলাফল আমার হাতে না, আপনাদের হাতেও না, ফলাফল একমাত্র আল্লাহর হাতে। কিন্তু আমি আল্লাহর পতাকা ধরে আছি, জাকের পয়েন্টের মহান প্রতিষ্ঠাতা, এই স্বাধীন বাংলার শ্রেষ্ঠ বিশ্বলি। আপনারা চিন্তা করে দেখেন ইসলামের জন্য কত বড় অবদান ছিল। আজকে নীতিগত অবদানটা আপনারা মনে রাখবেন, আজকে রাষ্ট্র ধর্ম ইসলাম পাচ্ছি, কার জন্য পাচ্ছি? আজকে যারা একটা চক্র যখন বিসমিল্লাহির রহমানির রহিমে মুছে ফেলতে চায়, তখন কিন্তু জামানার মোহাম্মদ এই সত্য ইসলামের জন্য সংগ্রাম করে গিয়েছে। তার কথা যারা মারফতি শিক্ষা বিশ্বাস করে না, তারপরও বলবো যে শরীয়তের বিধিবিধান মেনে, শরীয়ত মেনে আমার দাদার চেয়ে বড় শরীয়তপন্থী মানুষ বাংলার জমির আরেকজন জন্মে। আমার দাদার মতো আরেকজন এত সাদাসিধে মানুষ বাংলার জমির আরেকজন জন্মে। এত বড় মহানদী সারাটা জীবন বাড়িতে চাদর বিছিয়ে দিয়ে কথা নাকি চিন্তা করে দেখে যথা কথা। এবং জীবনের শেষ প্রান্তে গিয়ে একটা চকিতে, কেন? কারণ ওনার পীর সাহেব, পীর মানে কি? উস্তাদ, মাস্টার, শিক্ষক। আজকে পীর শব্দের অনেক জায়গায় বিকৃত হয়ে গিয়েছে। তার জন্য আমার দাদা বলতো, বাবা আমাকে পীর উপাধিতে দিও না, আমি শুধুমাত্র ইসলামের প্রচার প্রসার করার জন্য আসছি, ইসলামকে সুপ্রতিষ্ঠিত করার নিয়ে আসছি। আমার মুজাদ্দিদ আমাকে সেই নির্দেশ দিয়ে পাঠিয়েছে, যাতে করে জাকের পার্টির কথা, এটা মুজাদ্দিদ আল ফিসানি আজ থেকে আরো 500 বছর আগে প্রতিষ্ঠিত করে দিয়েছিল। এই মোগল সম্রাট আকবরকে পরাজিত করেছিল। এত বড় মোগল সাম্রাজ্য, এত বড় সম্রাট, কিন্তু এই মুজাদ্দিদ আল ফিসানির কাছে টিকতে পারে নাই। তো সেটা মনে রেখেন, সকল সাম্রাজ্য উত্থান পতন হয়, যার উত্থান হয় তার পতন হবে।
এটা অবশ্যম্ভাবী। আজ হোক কাল হোক অবশ্যই সবার সবার করতে হবে। যে জন্মায় তার মৃত্যু হয়, যে উঠে তার অবশ্যই করতে হবে, এটা অবশ্যম্ভাবী। তো মৃত্যুকে অস্বীকার করা মানে আল্লাহকে অস্বীকার করা। ঠিক। এবং মৃত্যু কেউ কেউ কোনো সময় মৃত্যু থেকে মুক্তি পেতে পারে না। তো তাই মনে রাখেন, আমি আমার জাতীয় পার্টির সদস্যবৃন্দদের সাথে এই প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ওয়ার্ডে, এমনকি প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে মিটিংগুলো আমি করেছি সারা বাংলাদেশে। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাকুড়িয়া, এমন কোন প্রান্তে নেই যেখানে আমি আমার দাওয়াতের বার্তা আমি পৌঁছে দিয়ে নেই। আজকে পরিপূর্ণভাবে আমার পার্টির আমার সম্মানিত জেলা সভাপতিগণ আজকে আমার সামনে উপস্থিত আছেন। আপনারা জানেন আপনাদের কতবার, একটা সপ্তাহে কতবার আমি আপনাদের ফোন দিয়েছি, কতবার চেষ্টা করেছি প্রত্যেকটা দিন 24 ঘন্টা যতখানি আমি সজাগ আছি, স্বপ্নের মধ্যে জাগের পার্টি কথা চিন্তা করতে থাকি যে কি করে পার্টি নেতা কর্মীদের উত্থান অতি শিগগিরই ঘটানো যায়, কি করে পার্টি নেতা কর্মীদের পরিপূর্ণভাবে আর্থিকভাবে মুক্ত করা যায়, যাতে করে তারা পার্টির জন্য জীবনটাকে উৎসর্গ করতে পারে। এটা আমার কর্তব্য। তো সেটা বলেছি, আজকে নৈতিক দায় দায়িত্বের জন্য আজকে এইভাবে এই নিরলস প্রচেষ্টা আমরা অব্যাহত রাখছি। তো মালিকের কাছে আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি, আজকে পার্টি এত সুসংগঠিত হয়ে আসছে। আজকে খালি আমরা যখন আমরা দিশেহারা হয়ে, পথ ছাড়া হয়ে, যখন আমার নিজের জন্মস্থান ছেড়ে দিয়ে এসে যখন আমরা রানীবাগ দরবার শরীফ আমাদের প্রথম অনুষ্ঠান আমরা করতে পারি, এই হেজরত কিন্তু জীবনের সবচেয়ে বড় একটা নিয়ম, সেটা আপনারা ভুলেন না। আল্লাহ রসুলও করেছে, জামানার মুজাদ্দেদও করেছে, মুজাদ্দেদ আল ফিসানিও করেছে, হযরত শাহজালাল রহমাতুল্লাহ করেছে। তো তাই সেই জিনিসটা আপনারা নিয়ামত হিসেবে নিয়ে আমিন। এটা আমাদের জীবন। এবং আসলে সত্যিকার অর্থে আমি আমার নিজের জন্মস্থান না ছাড়লে, আত্মসী না ছেড়ে আসলে, সেই গণ্ডির থেকে না বের হলে আমি সারা বাংলাদেশের মর্ম বুঝতাম না। সত্যিকার বাস্তব, আজকে কষ্টের বিনিময়ে আজকে বাস্তববাদী হতে আমি অভ্যস্ত হয়েছি। আজকে কষ্ট না পেলে কোনো সময় খুশি চিনতাম না, দুঃখ না পেতে আজকে শান্তি জানতাম না। এটা সত্য কথা। তো মালিক সেই জিনিসটা কিন্তু ঠিকই শিখাইল। আজকে ভাইজানকে 60 বছরে এনে ঠিকই কিন্তু ওনার যে হিজরত করা, সেই হিজরত কিন্তু ঠিকই হেজবুলের ইমামতি করেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নির্ধারণ করে রাখছে, এটা অবশ্যই সবচেয়ে বড় নিয়ম। এবং আজকে আমরা পার্টির কথা, আজকে আমরা সদরপুর কেন্দ্রিক আমরা সবসময় বলি না, আজকে সারা বাংলাদেশের কথা চিন্তা করি। এবং দেখেন, আজকে ময়মনসিংহ বিভাগে প্রথম শেকড় গেড়ে দিয়ে আসলাম শেরপুর জাতের মঞ্জিল বিশ্ব অলি নবীর মন্দির। আজকে আমাদের ঢাকা জেলা, ঢাকা মহানগর উত্তর দক্ষিণের জন্য আজকে আমাদের বনানী জাতের মন্দির বিশ্ব অলি বেতার। এবং কিছুদিন আগে আপনাদের যে সুখবর আমরা জাতীয় পার্টির সদস্যবৃন্দদের সাথে আমরা উপস্থাপন করতে পারলাম, আমাদের বদরগঞ্জ স্থানে রংপুর জেলাতে উত্তরবঙ্গের 8টি জেলার জন্য আমাদের বিভাগীয় সদর দপ্তর, সেখানে আমরা রংপুর জাতের মধ্যে আমরা সেই খুঁটি আমরা কেটে দিয়ে আসছি। এবং আগামী দিনে ইনশাআল্লাহ আমাদের যশোর সাংগঠনিক বিভাগের জন্য এবং খুলনা প্রশাসনিক বিভাগের জন্য যশোর ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমার জেন্দা পীরের সত্যের আদর্শ মনে রাখবেন। কোনো এমনকি আমি বলে রাখবো, আপনারা অনেক আপনাদের পরিবারের সদস্য, অন্যান্য জেলার সদরে বলেন, জেলার পৌরসভায় বলেন, অনেক ইউনিয়নের বাসিন্দা রয়েছে। আমি এটা আপনাদের কাছে আমি প্রতিজ্ঞা করব, মালিক যদি সেই দোয়া করে ইনশাআল্লাহ, আমি আপনাদের কমিটমেন্ট দিয়েছিলাম শেরপুরে দাঁড়িয়ে আজ থেকে আর 1 বছর আগে আমি বলেছিলাম সারা বাংলাদেশে 8টি বিভাগে আমরা সদর দপ্তর মহেশখালী সম্মেলন কেন্দ্র আমরা নাম করব। আজকে এই 8টি বিভাগের মধ্যে আমি এটা বললাম, আমাদের ময়মনসিংহ বিভাগে আমরা শেরপুর দাঁড়িয়ে আজকে ঢাকা জেলা মহানগরের জন্য আমাদের এত বড় একটা সদর দপ্তর আছে। আমাদের তার পাশাপাশি উত্তরবঙ্গে আমরা রংপুর বিভাগে সেখানে আমরা শেরপুর বেরিয়ে দিয়ে আসছি। তার পাশাপাশি আজকে আমরা যশোরে আমরা করতে যাচ্ছি। এবং এটাও আমি আপনাদের জানাবো, পদ্মা ব্রিজ থেকে 20 মিনিট দূর, ভাঙ্গা থানা থেকে 25 মিনিট দূর আমরা ফরিদপুর সদর উপজেলায় কোতোয়ালি থানাতে আমরা প্রয়োজনীয় ইউনিয়নে সেখানেও আমরা জায়গা ক্রয় করেছি। আমরা ফরিদপুর জাকের মন্দির আমাদের নিজ অর্থায়নে আমরা সেখানে আমরা নির্মাণ করব। এবং আপনারা মনে রাখবেন, এই বোতল বিক্রির জন্য কত মানুষ কত ধরনের কটূক্তি করেছে, কিচ্ছু যায় না। আজকে এক ফ্যাক্টরি থেকে আরেক ফ্যাক্টরি করেছি, এই দ্বিতীয় ফ্যাক্টরি থেকে 3 নম্বর ফার্মাসিউটিক্যাল ফ্যাক্টরি আজকে মেশিন ক্রয় করার আমি নিজ হাতে আমি চেক সাইন করে দিয়েছি। এবং তার পাশাপাশি বলে রাখবেন, আজকে ফরিদপুর বলেন, যশোর বলেন, রংপুর বলেন, শেরপুর বলেন, এই 4টা জায়গায় আমরা শেকড় গাঁথতে আমরা সক্ষম হয়েছি। তো আপনারা মনে রাখেন, আপনাদের রাস্তায় আজকে আমাদের কোথায় নিয়ে আসছে, মাত্র 1.5 বছর ধরে 2টা বছর শেষ হয়ে
1.5টা বছর আপনি চিন্তা করেন, 1.5 বছর আগে এর মধ্যে দিয়ে মনে রেখেন এত বড় একটা বৈশ্বিক মহামারী গেল। জাকের পার্টিকে ভাঙতে পারছে কেউ? এবং যেই দল, আমি মনে করি আজকে ছাত্র ফ্রন্টে আপনারা কল্পনা করতে পারতেছেন না, আমার কাছে দিনে দিনে প্রত্যেক দিনে কমপক্ষে 750 জন অ্যাপ্লিকেশন আছে, তারা জাকের পার্টি ছাত্র ফ্রন্টে যোগদান করতে চায়, জাকের পার্টি যুব ফ্রন্টে যোগদান করতে চায়, জাকের পার্টি স্বেচ্ছাসেবক ফ্রন্টে যোগদান করতে চায়। তো সেটা মনে রাখেন যে আমাদের যে নীতিগত দায়িত্ব আছে, বাকিরা যেখানে আছেন ওইখানে থাকেন, তার কথা বলতেছে, মাঝখানে যেন কোনো বিঘ্ন না ঘটে। মোবাইলগুলি সাইলেন্ট করে রাখেন, কেউ দয়া করে উচ্চবাচ্য করে না, সামনে কেউ আসবে না, দয়া করে মিটিং এ যেন কোনো ইয়ে না ঘটে, আদবের যেন খেলাপ না হয়। আদবের দিকে সবাই খেয়াল রাখেন, যে যেখানে আছেন প্রয়োজন ওইখানে বসে যান, এখন যেন সবাই আপনাদের স্যারের বক্তব্য শুনতে পারে এবং দেখতে পারে। আর সবাইকে মাস্ক, আমি অনুরোধ করতেছি সবাই মাস্ক ব্যবহার করে। বসে পড়েন সবাই। আমাদের সামনে ইতিমধ্যে আপনারা দেখেন সারা বাংলাদেশে আমরা আমাদের মহাপবিত্র শরীফের মিছিল শুরু করার আগেও প্রায় আমরা নারায়ণগঞ্জ এই আমাদের 6 জেলার মধ্যে প্রায় 50,000 জলসা আমরা করেছি। 50,000 আমরা সারা বাংলাদেশে প্রায় 1.5 লক্ষ জলসা করতে আমরা সক্ষম হয়েছি। এটা কিন্তু জাতা কথা না। এবং আমার কর্মজীবন শুরু হওয়াতে পার্টির সাথে যতদিন ধরে আমি সংযুক্ত ছিলাম, বিগত 4-5 বছর ধরে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। বাংলা কথা বলেন না, এত জজ্বার সহিত আপনি ইয়ে করতে আমার এত কাছে দেখা যায়। আর এটা সারা বাংলাদেশ আর হাজার হাজার লোকে দেখতেছে। সময় এত জলসা এত বেশি বোঝা না, কি বেশি বোঝে? আমি আমার পার্টির সিনিয়র হেড অফ কমান্ড থেকে আমার একদম গ্রামের একজন আপনি একলা দেখতে পারেন। কিন্তু বলে দাঁড়াচ্ছি কিন্তু এটা আমি বলবো জাকের পার্টি শহীদদের উদ্দেশ্যে যে মহাপবিত্র বিশ্ব শরীফের ঘোষিত যে 4 দিন অবশ্যই আনুষ্ঠানিকভাবে আমরা সারা বাংলাদেশকে নিয়ে আমরা উদযাপন করে আসছি। আমিন। এবং আজ থেকে না আরো প্রায় 500 বছর ধরে সুফি সাধকদের এই মহাপবিত্র বিশ্ব শরীফ উদযাপন করা হয়। কিন্তু সেটাও আমি উল্লেখ করবো জাকের পার্টি সৈনিকদের জন্য মহাপবিত্র শরীফ প্রত্যেক দিন সারা বাংলাদেশে পালন করতে হবে। তো বলে রাখেন আপনার শরীফ ওই 15 ফেব্রুয়ারি তো হবে, আপনার শরীফ সেই 26শে ফেব্রুয়ারি তো হবে, আপনার শরীফ সেই 1 মার্চ হবে। তো বিশ্বলীকে স্মরণ করতে হইলে এটা 1 ডে জব না, এটা 2 ঘন্টার চাকরি না। তো সেটা মনে রাখেন বিশ্বলী 60টা বছর ইসলাম প্রচার করার জন্য জীবনটাকে উৎসর্গ করেছে। এবং ওনার কোনো শুক্রবার হলিডে ছিল না, ওনার কোনো ভেকেশন ছিল না, 9টা থেকে 5টা কাজ করবে তারপরে যে বিশ্রাম করবে ওরকম কোনো জীবন ছিল না। প্রত্যেক দিন 20-22 ঘন্টা করে কাজ করেছে। তো শরীয়তের বিধানের কথা যারা বলে আমি আবার বলবো এবং আপনারা যে বলবেন যে শরীয়তের প্রতি শ্রদ্ধাশীল জামানার মুজাদ্দিদের চেয়ে আরেকজনই দেখাইতে পারে, আমরা সারা জীবন জাকের পার্টি পরিত্যাগ করে চলে যাব। অনেকে নানা ধরনের অনেক কথা বলে, আজকে আমি একটা দোষ করলাম এর দায়ভার আমার পার্টির চেয়ারম্যান নিতে পারে না। আমাদের পরিবার সদস্যবৃন্দ অনেক বড়, অনেক বৃহৎ আকারে আমার পরিবার সদস্যবৃন্দ আছে, রক্তের যে পরিবার। কিন্তু আমি আগে বলেছি, এখনো আমি বলবো, আমার প্রথম এবং শেষ পরিবার আমার জাকের পার্টির সদস্যবৃন্দরা। এটা মনে রেখে এই নৈতিক বন্ধন কাকারা, আমার মায়ের, আমার বোনেরা, আপনারা মনে রেখেন এই নৈতিক বন্ধন আপনারা 1000 চেষ্টা করলে ভাঙতে পারবেন না, আমি 1000 চেষ্টা করলে ভাঙতে পারবো। আমি সবাই পার্টি নেতা কর্মীদের বলেছি আমার দরজা আপনাদের জন্য সারা জীবন উন্মুক্ত। যখন আসতে যাবে আসবে, যখন চলে যেতে যাবে চলে যাবে, কারোকে আটকে রাখবো না, বেঁধে টেনে আনে ধরে রাখবো। আমরা মুয়াজ্জিনের কাজ করি, আযানের দাওয়াত দেই, সত্য ইসলামের দাওয়াত দেই, নামাজ 5 জনও পড়তে পারে, নামাজ 5 লাখও পড়তে পারে। আমার কি দেয় আছে? আমি আল্লাহর দাওয়াত দিতে আসছি। আমার সামনে 2 জন থাকলে একই বক্তব্য দিতাম, আমার সামনে 1 লাখ লোক থাকলে একই বক্তব্য দিয়েছি। তো সোহরাওয়ার্দী উদ্যান বলেন, ঘাটাইলের বাস স্ট্যান্ড বলেন, কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। আমরা মুয়াজ্জিনের কাজ করি, বিশ্বলী সারা জীবন বলেছে, সামনে 2 জন বা 1 জন দাও, কিচ্ছু যায় আসে না। তো সে তেমনি ভাবে ওর শরীরটা উদযাপন করা, সেটা আমাদের কর্তব্য। একজন দিয়ে হোক, 1 কোটি মানুষ দিয়ে হোক,
যেটা কর্তব্য, যেটা পালন করতে হবে, সেটা অস্বীকার করে কোনোভাবে ঘুরে ফিরিয়ে কোনো সময় পালন করা যায় না। আমি এটাও বলবো যে হযরত শাহ সুফি খাজা ইউনূস আলী রহমতুল্লাহ আলাইহি যে ওরস শরীফ আমরা পালন করতাম, তখন আমাদের আত্মশীতে আমার দাদা জামানার মুজাদ্দেদ যাকে পারি মহান প্রতিষ্ঠাতা কিন্তু শরীয়তের বিধিবিধান মেনেই তখন কিন্তু শরীয়তে উপস্থিত ছিলেন। এবং সেটাও আমি উল্লেখ করবো, তখন কিন্তু আমাদের সেখানে কোনো রদ শরীফ ছিল না। তো তাই মনে রাখেন বিশ্বলীর যে ওরস শরীফ, এটা সারা বাংলাদেশ এবং একদিন মনে রাখেন প্রত্যেকটা দেশে, বহির্বিশ্বে প্রত্যেকটা দেশে ইনশাআল্লাহ একসময় একসাথে পালিত হবে। আমরা যদি সারা বাংলাদেশে এই 8 বিভাগে 8টা শেকড় কাটতে পারি, আগামী দিনে আমি এটাও প্রতিজ্ঞা করছি প্রত্যেকটা জেলাতে আমরা দুর্গ করে তুলব। প্রত্যেকটা জেলাতে প্রচার প্রসারের জন্য আমাদের ডিজিটাল মিডিয়া, সোশ্যাল মিডিয়ার যে বুস্টিং, যে ব্র্যান্ডিং, প্রচার প্রসারের যে কাজটা, আমি সেটা বলবো। আজকে এখানে বসে বদরগঞ্জ বলেন, তারাগঞ্জ বলেন, রূপসা বলেন, পাকুড়িয়া বলেন, সিলেট বলেন, হবিগঞ্জ বলেন, মৌলভীবাজার বলেন, সুনামগঞ্জ বলেন, গাজীপুর বলেন, নারায়ণগঞ্জ বলেন, যেভাবে আমরা ডিজিটাল মিডিয়ার জন্য অ্যাগ্রেসিভ ওয়ার্ড প্ল্যান স্ট্র্যাটেজি আমরা রেডি করছি, তেমনি ভাবে মেইনস্ট্রিম মিডিয়ার জন্য আমি এটিএন বাংলাতে আমি সাক্ষাৎকার দিয়েছি আপনাদেরকে উদ্দেশ্য করে। কিন্তু আমি যখন কথা বলছিলাম আমি এটা বলেছি যে আমার পার্টি যারা সদস্যবৃন্দ যারা আছে, সেটা আপনারা মনে রাখবেন, এরা যারা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, যারা নিপীড়িত, তাদের সর্বশ্রেষ্ঠ বন্ধু হয়ে দাঁড়াবে জাতীয় পার্টির সদস্যবৃন্দরা। এবং আমাদের যে অর্থনৈতিক কাঠামো, যেটা আমরা আজকে মহান মালিকের অশেষ দেওয়াতে আমরা নির্মাণ করতে পেরেছি, আজকে শত শত হাজার হাজার মানুষ আমাকে বলে, আজকে যারা একসময় আমাদের কটূক্তি করে কথা বলতো, আজকে তারা আমাদের শ্রদ্ধা করে। যেই সমাজ বলেন প্রফেসর, অধ্যাপক, শিক্ষাবিদ, শিক্ষার্থী শ্রেণী পেশার মানুষ, আলেম সমাজের মানুষ, রাজনীতিবিদ, কূটনীতিবিদ, ব্যবসায়ী, সুশীল সমাজ, সব শ্রেণী পেশার মানুষ আজকে আমাদের সম্মান করতে পারে। কোনো জায়গায় আমাদের আর অপূর্ণতা আজকে নাই। এবং ইসলাম যে প্রগতিশীল হতে পারে সেটা পরিপূর্ণভাবে জাতীয় পার্টির সদস্যবৃন্দরা দেখিয়েছে। আজকে তরুণ প্রজন্ম যারা ভাইরা আমার সামনে আছেন, আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলবো, যখন আপনাদের দিকে তাকাবে, আমার বোনেরা যারা আছে, আপনাদের দিকে যখন বাঙালি জাতি তাকাবে, তারা যাতে বাংলাদেশের ভবিষ্যৎ দেখে, যে ইসলাম এবং প্রগতিশীল চিন্তা চেতনা, ইসলাম কিন্তু উন্নয়ন। এবং ইসলামী রাজনীতির একটা বিরাট বড় বৈশিষ্ট্য বিশ্বলীগ আমাদের সামনে উচ্চারণ করে দিয়ে গেছিলেন, ইসলামী গণতন্ত্র। এটা আপনারা সবাই আজকে মনে রাখেন। আমি আপনাদের সামনে কথা বলবো, আজ থেকে 1400 বছর আগে 12ই রবিউল আউয়ালে আবু বকর আল সিদ্দিক ইসলামের প্রথম খলিফা ঘোষণা করা হয়। তার 1400 বছর পরে 12ই রবিউল আউয়ালে ইংরেজি ক্যালেন্ডারের 1989 সালে জামানার মুজাদ্দেদ 12ই রবিউল আউয়ালে হেজবুল্লাহর ইমামকে প্রতিষ্ঠিত করে দিয়ে, আমি ঘোষণা দিইনি, আপনার ভাইজান ঘোষণা দেয়নি, দিয়ে গেছে কি জামানার মুজাদ্দেদ, প্রতিষ্ঠিত করে দিয়ে গেছে। আমি যে কথাটা বললাম আপনারা বুঝে নেবেন। আমার দাদা মনে রাখেন 1980 সালে যখন পা দেয়, আমাদের যখন গোল্ডেন এইজ চলছিল, তখন আমার দাদার পর তখন 60 কিন্তু পা দিল শরীয়তের দৃষ্টিতে। আজকে আমার পার্টির ইমাম আজকে কিন্তু 60-এর দিকে পা দিয়েছে। আমি কিছু বলবো না, এবং এটাও বলবো, আমি এটাও উল্লেখযোগ্য, আপনারা আমাকে ছোটবেলা থেকে দেখেছেন, অনেক একদম ছোট শৈশবকাল থেকে, আমার বাল্যকাল থেকে, একদম ছোটবেলা থেকে আপনাদের চোখের সামনে বড় হতে দেখেছে। আমি এটাও আপনাদেরকে বলবো যে আমার চেয়ে বাস্তববাদী মানুষ আপনারা দেখেন নেই। তারপর আমি বলবো যে আমার জিন্দা পীর কামেল পীর সত্য হয়ে থাকবে, ওনার ভবিষ্যৎবাণী সত্য হয়ে থাকবে, ওনার যাকে পার্টি সত্য হয়ে থাকবে, হযরত শাহ সুফি খাজা ইউনূস আলী রহমতুল্লাহ সত্য হয়ে থাকবে, মুজাদ্দেদ আল ফিসানি শাইখ আহমেদ সেলিমি যদি সত্য হয়ে থাকে, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যদি সত্য হয়ে থাকে, হযরত শের আলী গাজী যদি সত্য হয়ে থাকে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যদি সত্য হয়ে থাকে, আমার আল্লাহ যদি সত্য হয়ে থাকে, আমার রাসূল যদি সত্য হয়ে থাকে, আমার কোরআন হাদিস যদি সত্য হয়ে থাকে, জাতীয় পার্টির বিজয় অবশ্যই ইনশাআল্লাহ। সেটা আমি বললাম, আমাদের পরাজয় একভাবেই সম্ভব, যদি আমার আল্লাহ মিথ্যা হয়, আমার রাসূল মিথ্যা, আমার মাহবুব এলাহিরা মিথ্যা হয়। আর যদি মনে রাখেন যে তাদের কথা যদি সত্য হয়ে থাকে, সেটা যেইভাবেই হোক, আমাদের ক্ষুদ্র মস্তিষ্কে সেই ক্যালকুলেশন, সেই দূরদর্শিতা আমাদের নাই। কিন্তু যেটা জামানার মোহাম্মদ বলে দিয়ে গেছে, সেটা কি না সত্য হতে পারে?
এবং আজকে আমি এটা বলেছি ইমানের পাশাপাশি, এটা কোরআন, আপনার যে কোরআন শরীফ পড়ে দেখবেন, এটা কোরআনের কথা আছে যে ইমানি বল থাকলে এমন কিছু নাই যে অতিক্রম করা যায় না। এবং আজকে ইমানের সাথে আমরা কঠোর পরিশ্রমের সমন্বয় করে আমরা কাজ করে যাচ্ছি। মালিক যদি দয়া করে, আজকে আমাদের পার্টিতে সবকিছু আছে, একটা রাজনৈতিক কাঠামোর পাশাপাশি, আদর্শের কাঠামোর পাশাপাশি, একটা আধ্যাত্মিক শিক্ষার চর্চার পাশাপাশি, ধর্মীয় শিক্ষার পাশাপাশি, ধর্মীয় অনুভূতির চর্চার পাশাপাশি আজকে মহান মালিকের অশেষ দোয়াতে আমরা একটা অর্থনৈতিক কাঠামো আমরা সংযুক্ত করতে পেরেছি। আজকে ইয়াং ছেলেরা যখন, তরুণ প্রজন্মের ছেলেরা যখন আসে, যে যেখান থেকে আসুক না কেন, আগে এক সময় বলতো ছোটবেলার থেকে আমরা শুনেছি যে আপনাদের পার্টিতে যোগদান করলে আমরা কি পাবো। অনেকে আছে একটা শ্রেণীর মানুষ একটা বয়স দিয়ে পার হয় যখন আল্লাহ কোথা কেউ কি বিশ্বাস করে না, একটা প্রতিবাদী বিপ্লবী, তখন তাদের দরকার কি? নীতি এবং আদর্শ। আজকে নীতি এবং আদর্শ দেওয়ার পাশাপাশি আজকে বাংলাদেশে সবচেয়ে বড় সংকট সেটা হচ্ছে বেকারত্বের বিষয়। আমি বলেছি আজকে আমরা প্রায় 7,000 মানুষকে এই অর্থনৈতিক কর্মসূচির মাধ্যমে আমরা সংযুক্ত করতে পেরেছি। আমি যখন প্রথম শুরু করি আমার হাতে 1 টাকাও ছিল না। সত্যিকার অর্থে আমি আমার আব্বার থেকে আমি কোনো ধরনের টাকাও পাই নাই, আমি কোনো ব্যবসাও আমি ইনহেরিট করি নাই কোনো সময়। আমি কি পেয়েছি, এবং আপনার ভাইজান এক সময় আমি যখন ইন্ডিয়াতে আমরা সফরে গিয়েছিলাম, ভাইজানের চোখের পানি ছলছল হয়ে গেল যে বাজান তোমার জন্য কিছু রেখে দিতে পারলাম না। কিন্তু আমি এটা বলছিলাম যে আব্বু তোমার মনে কষ্ট পাওয়ার কোনো কিছু নেই, তোমার সততা নিষ্ঠার জন্য, তোমার ভালোবাসার জন্য, আন্তরিকতার জন্য, স্বচ্ছতার জন্য, সততার জন্য আজকে আমি মাস্টার কাকারে পাইছি, আজকে আমি রাজ্জাক কাকারে পাইছি, আজকে আমি শামসুদ্দিন কাকারে পাইছি, আজকে আমি লিপিয়াপুরে পাইছি। এরকম হাজার 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 লক্ষ লক্ষ টাকা ভাই বলতে এটা 10,000 কোটি টাকা দিয়ে হলো এই নিবেদিত জানের প্রাণ মানুষ গড়ে পাওয়া যাবে। এত বড় সংগঠন, আল্লাহর সংগঠন পাওয়া যাবে। তো জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য মনে রেখে, অর্থ দিয়ে কোনো সময়, অর্থ অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু এটা জীবনের শেষ মাপকাঠি হতে পারে না। এবং এটা আমি উল্লেখ করব, পার্টির মধ্যে আজকে সবকিছু আছে, আদর্শের পাশাপাশি, দূরদর্শিতার পাশাপাশি, এত বড় সৎ নেতার পাশাপাশি কলঙ্ক মুক্ত একমাত্র নেতা বাংলা জমিনের রয়েছে মুখ্যমন্ত্রী। তার পাশাপাশি মনে রেখে আজকে এত বড় সুসংগঠিত দলের পাশাপাশি আজকে আমরা একটা অর্থনৈতিক কাঠামো নিয়ে আসতে পারছি। একটা জায়গায় মাইর খেয়ে গেছিলাম, অর্থের জায়গায় একটা জায়গায় কষ্ট লাগতো, কারণ বাইরে অন্য কারোর কাছে হাত পাতা নিষেধাজ্ঞা ছিল। বৈদেশিক ফান্ডের কাছে জীবনে আমরা কোনো সময় হাত দিই নাই। যত বড় বড় দেশের যত বড় দালালরা আছে কতবার চেষ্টা করেছে আমাদের সাথে আঘাত করে অর্থ দেওয়ার জন্য। কোনো জায়গায় আজ থেকে আমাদের এই পরিবার এই জাতীয় পার্টিকে প্রতিষ্ঠিত করার জন্য আজকে নিরলস প্রচেষ্টা রাখছে। আজকে প্রায় 500 বছর ধরে একটা কলঙ্কর দাগ এই 500 বছরে কেউ দেখাতে পারবে না। এবং হেজবুলের ইমাম মনে রেখে আজকে বাংলাদেশে যত সৎ আদর্শ আছে, ইসলামের আদর্শের প্রতি মোস্তফা মির্জা সাহেব। তো তাই আমি আমার পার্টির সদস্যবৃন্দের কাছে আমি অনুরোধ করব, আজকে যে অর্থনৈতিক কাঠামো আমরা নিয়ে আসছি, যেটা সারা বাংলাদেশে আমরা 7,000 মানুষকে আমরা কর্মসংস্থান কর্মরত করতে আমরা আলহামদুলিল্লাহ মালিকের দলে আমরা সক্ষম হয়েছি। আজকে মহিলা ফ্রন্ট বলেন, ছাত্রী ফ্রন্ট বলেন, যুব ফ্রন্ট বলেন, ছাত্র ফ্রন্ট বলেন, মূল দল বলেন এবং সহযোগী সংগঠন বলেন, যুবক বলেন, বৃদ্ধ বলেন, আজকে আমি এটা বলতে পারবো এবং বুকে টোকা দিয়ে বলতে পারবো যে সবার জন্য শরীয়তের দৃষ্টিতে আজকে সবার জন্য সুযোগ আছে, সে যে হোক না কেন, বড় ব্যবসায়ী থেকে একদম ক্ষুদ্র মাঝারি শিল্প, সবার জন্য এখানে আজকে যাদের পার্টি কাঠামো সেই সুযোগ, সেই স্থান রাখে, সবার জন্য একটা বসার জন্য একটা চেয়ার হয়ে গেছে। তো জাগতিক শিক্ষা অবশ্যই গুরুত্বপূর্ণ। আজকে আমরা শরীয়তের বিধিবিধান সংরক্ষণ করে মেনে কথা বলতে বলেছি, এবং আমি এটাও বলেছি আমার মতো বাস্তববাদী মানুষ আপনারা কোথাও খুঁজে পাবেন না। আমি তারপরে বলেছি, আমি তারপরে আপনাদের সাথে বলতে চাই যে মহান মালিকের যে স্বপ্ন আমাদের দেখিয়েছে সেই স্বপ্ন কিন্তু আর বেশি দূরে নাই। আমি এটাও বলবো যেই দল, যেই সরকার, যেই সাম্রাজ্য থাকুক না কেন, একদিন তো একদিন করতে হবে। যেটা উপরে উঠবে সেটা নিচে পড়বে, এটা দুনিয়ার ইউনিভার্সাল ল, এটা কেউ ভাঙতে পারবে না। তাই মনে রাখেন, আজকে যেই সরকার থাকুক না কেন, আমি সবসময় যাদের ভাইদের আমি একটা কথা বলবো, পতনের জন্য কেউ দোয়া চায় না। আজকে এক সরকারের পায়ের তলে থেকে আরেক সরকারের পায়ের তলে গেলে আমার আপনার কি বেনিফিট হবে? বরং তো দোয়া চাবে নিজের উত্থানের জন্য, উত্থানের জন্য দোয়া, তাদের নিজের উত্থানের জন্য আপনার দোয়া কাজ করে যাবে। অন্যের প্লেট ভরা হইলো না ফাঁকা হইলো, আমার আপনার কি যায় আছে? আপনার পেট ভরলে আমার পেট ভরবে, আমার পেট ভরলে আপনার পেট ভরবে। আপনার পরনের কাপড় মানে আমার পরনের কাপড়, আপনার সম্মান মানে আমার সম্মান।
আপনারা মাথা উঁচু করে থাকবেন, এর চেয়ে বড় আত্মতৃপ্তি আমার জীবনে কোথাও আমি জীবনে কোথাও খুঁজে পাই না। অনেক ধরনের সুযোগ আছে, অনেক ধরনের সুযোগ আছে। আজকে আমরা যে অর্থনৈতিক কাঠামো, এটাও বলবো আমি, আমার যারা সিনিয়র নেতৃত্ব যারা আছেন, আজকে আমাদের 1 বছর হলে এই যাত্রা শুরু করলাম এই অর্থনৈতিক কর্মসূচি। এক বছর 3 মাস চলছে আজকে। এই 1 বছর 3 মাস সাধারণত একটা ব্যবসা শুরু করতে হইলে যখন 20, 30, 40, 50 কোটি টাকা ব্যবসা করে সবাই 100, 150, 200 কোটি টাকার লোন নেয়। যখন কেউ 500 কোটি টাকার ব্যবসা করে, আজকে বাংলাদেশে 5,000 এমনকি 50,000 কোটি টাকার লোন নেয়। আমরা যাকে পয়েন্ট সদস্যরা 1 টাকা আমি লোন নেই। এমনকি এটা মনে রাখেন, আজকে কোনো গ্রুপ অফ কোম্পানি থেকে এখন পর্যন্ত 1 টাকা কোনো ধরনের ইনভেস্টমেন্ট আমরা নেই। আমরা নিজ অর্থায়নে খালি আপনারা একটা সুবিধা করেছিলেন, প্রথম মাসের আয়ুর্বেদিকের 1টা মাসের ক্রেডিটটা ছিল যে আপনারা আমাকে আগে দিবেন, আগে মালটার জন্য টাকাটা দিয়ে রাখবেন। এবং আজকে কনজিউমারের যারা আমাদের কনজিউমার এবং হাউসহোল্ড প্রোডাক্টস যারা আমাদের পণ্যগুলো ছিল, সেগুলো আচ্ছা করোনার আগে যারা আমার মা বোনেরা প্রথম যারা এই আমাদের প্রথম অর্ডারগুলো প্লেস করলো, সেই অর্থ দিয়ে এই অল্প সময়ের মধ্যে একটা মহামারীর মধ্যে গিয়ে আজকে সবার সাথে কিন্তু পণ্যগুলো তুলে দিচ্ছে। তো যেটা আমাদের আমাদের মুখ দিয়ে বলায়, সেটা অবশ্যই আমরা সর্বদা প্রচেষ্টা রাখি যে অক্ষরে অক্ষরে প্রত্যেকটা বাস্তবায়িত করার জন্য। এবং এটা সত্য, আজকে যে ধরনের ব্যবসা করতে, আজকে 2টা প্রতিষ্ঠান দিয়ে আমরা আজকে আমাদের সিপিএসি ফার্মাসিউটিক্যাল লিমিটেড এত বড় ফ্যাক্টরি, আমার আয়ুর্বেদিক যখন শুরু করি আমার বুকে কলিজাও স্বপ্ন হয় না যে 10 বছরের মধ্যে একটা ফার্মাসিউটিক্যাল ফ্যাক্টরি করা যাবে। কিন্তু মালিক দয়া করে লাইসেন্স করে থেকে ফ্যাক্টরির জন্য যে নির্মাণ, কত ধরনের ষড়যন্ত্র করে আমাদের ব্যাহত করার চেষ্টা করা হবে, পারছে না। তো এটা মনে রাখেন, সব সাহস থাকলে। আর আজকে আলহামদুলিল্লাহ আমাদের এত সুসংগঠিত সংগঠন, এটা আপনারা লিখে রাখতে পারেন, জাকের পার্টি কাজ কোনোদিন কোন চক্র কোন মত রাজনীতিতে ভাঙতে পারবে না। আমাদের একবারে পুষ্করে ভিক্ষা ফেলা দিয়ে হয়েছিল, পুষ্করের নাম করে নদী সাগরে ভিক্ষা ফেলা দিয়েছে। এখন যখন সাঁতার কাটতে শিখে গেছি, সবাই আপনারা সাঁতার কাটতে শিখে গেছেন, আপনাকে নদীতে ফেলা বা সমুদ্রতে ফেলা বা মহাসমুদ্রতে ফেলা, আপনি কি যায় আছে, সাঁতার কাটা তো শিখে গেছেন সবাই। সেটা মনে রাখেন, আজকে পার্টির চেয়ারম্যানকে যেখানে ফেলাবেন, টেকনাফে ফেলান, সংগঠন দাঁড়াবে, তেতুলিয়াতে ফেলান, সংগঠন দাঁড়াবে, রূপসাতে ফেলান, সংগঠন দাঁড়াবে, পাকুড়িয়াতে দাঁড়া করান, সংগঠন দাঁড়ায় গেছে। তো সেটা আমি বলবো, ওনার যে তাৎপর্য, ওনার যে কারিশমা, আমি মারফতি কথা বলতেছি না, বলতে জাগতিক দৃশ্যে, শরীর দৃশ্যে ওনার যে কারিশমা, ওনার যে সৎ সাহস, ওনার যে সততা, সত্যিকার অর্থে আমরা যতই চেষ্টা করি, আমি আমার আব্বার আন্তরিকতার ধারে কাছে কোনোদিন যেতে পারবো না। উনি মানুষকে ভালোবাসে বিধারণ করে। আমি কেন আছি আপনাদের সামনে আজকে? আমার দাদার অসমাপ্ত স্বপ্ন, যে রাজনৈতিক যে স্বপ্ন, যে রাজনৈতিক যে মতবাদ, অক্ষরে অক্ষরে বাস্তবায়িত করার জন্য। আজকে আমি আমার স্বপ্ন অধিকারকে অর্জন করার জন্য, আদায় করে আনার জন্য আমি আপনাদের সামনে আছি। এটা খালি আন্তরিকতার জন্য না, কিন্তু এটা দায়িত্ব। কিন্তু ভাইজান পরে মনে রাখেন, দায়িত্ব এবং আন্তরিকতা সেটা আমাদের কারো ভিতরে নেই। আমি আসলে সত্যিকার অর্থে কাটা আমার যারা মা বোনেরা আছে, এত সৎ মানুষ রাজনীতির বাজারে ফুলের কথা। বহু রাজনীতিবিদ দেখছি, কাউন্সিলর থেকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, মেয়র টেয়ার, হাজার রাজনীতিবিদ দেখেছি, এবং কারোর সাথে হেজবুলের ইমামের তুলনা হয় না। আপনি ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান ইলেকশনে যারা দাঁড়ায়, যারা আছে, তারপরে মেম্বার ইলেকশনে যারা দাঁড়ায়, উপজেলা পরিষদের চেয়ারম্যান যারা নির্বাচন করে, ভাইস চেয়ারম্যান পদে যারা নির্বাচন করে, আপনারা বহু রাজনীতিবিদ দেখেছেন জীবনে, কিন্তু এটা মনে রাখেন, ভাইজানের মতো আরেকজন খুঁজে পাবেন না। আমার একটাই কর্তব্য, যখন ভাইজানের শরীরটা খারাপ ছিল, আমার একটাই জায়গা, আমার বুকটা চাপ দিয়ে উঠে, আজকে আমার কি দরকার আছে আপনাদের সামনে আসা? নিঃশ্বাস দিতে পারি না, মাস্ক পরে বক্তব্য দিতে, মাস্ক পরে আছে কেন? ভাইজানের জন্য। এখনই মাস্ক খুলে ফেলতাম, খালি ভাইজানের দিকে তাকে আজকে আমার ভাইজানের সাথে দেখা। আলহামদুলিল্লাহ ভাইজানের চিকিৎসা ভালোভাবে হয়েছে, সব ঠিক আছে এখন আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করবেন, ওনার একটা বট গাছ থাকলে কত বড় ছায়া, কল্পনার বাইরে আছে বিধায় বোঝা যায় না। অনেক সময় দূরে থাকলেও মনে হয় যে তাও তো আছে। এবং যত খারাপ হোক না কেন, যত সংকট দিয়ে যাক না কেন, উনি আপনাদের মুখের দিকে তাকে একটা হাসি দিবেই, হেসে বলবে সব ঠিক আছে। তার মানে কি, সে আলোকিত পথে
আলোর দিশা। তো তাই মনে রাখেন, আমি আমার পার্টির চেয়ারম্যানের প্রতি আমি সর্বোচ্চ সম্মান রেখে আমি বলবো যে ওনার সততা, ওনার নিষ্ঠা, ওনার পরিশ্রম, ওনার স্বচ্ছতা কেউ আপনারা কোনোদিন ভুলে যায় না। আমাদের সবাইকে ভুলে যেতে পারেন, কিন্তু পার্টির ইমামকে ভুলে না। সত্যিকার অর্থে উনি আপনাদের কতখানি ভালোবাসে, এবং আপনাদের জন্য কতটা সময় উনি আপনাদের জন্য চিন্তা করে, এটা কল্পনার বাইরে। এবং এত আন্তরিকতা দিয়ে, এটা কল্পনার বাইরে। আমি বলেছি আমি আজকে আছি আমার দায়িত্বের জন্য, আমার কর্তব্য। আমি জানি আমার শেষ প্রান্তে যাইতে হবে, আপনাদেরও যাইতে হবে, আমারও যাইতে হবে। আমি কালকে মারা যেতে পারি, 2 মিনিট পরে নিচে যাওয়ার অবস্থায় মারা যেতে পারি, এখন মারা যেতে পারি, কিন্তু আমার দাদার কাছে তো আমার জবাবটা দিতে হবে, আমার আব্বার কাছে তো আমার জবাবটা দিতে হবে, আমার ইমামের কাছে তো আমার জবাব দিতে হবে, আল্লাহ রসুলের কাছে তো আমার জবাব দিতে হবে। কি করে গেলাম? আল্লাহর কাছে তো আমার জবাবটা দিতে হবে, কি করলাম? জীবনে মনে রাখেন, আমরা এখানে ব্যবসায়ী হতে আসিনি, আমরা শিল্পপতি হচ্ছে না। এই গ্রুপ অফ কোম্পানিতে মালিক হবো, 9টা থেকে 7টা অফিসে যাবো, বউ বাচ্চা নিয়ে বিদেশে ঘুরে বেড়াবো, এটা আমাদের জীবন না। অবশ্যই জীবনের একটা পার্ট, দৈনন্দিন জীবন, পারিবারিক জীবন, এটা জীবনের একটা পার্ট, কিন্তু এটা আমাদের জীবনের শেষ প্রান্তে গিয়ে যাকে পার্টির জন্য কি করলাম সেটা হবে আমাদের সবচেয়ে বড় মাত্রা। না করতে পারলে জীবনটা সার্থক হবে না। তো ফলাফল আমি বাবার বলছি, ফলাফল আমার হাতে না, আপনাদের হাতে না, কিন্তু চেষ্টাটুকু তো আমাদের হাতে। এখন আমি যেটা বলছি, দেখেন এই অর্থনৈতিক কর্মসূচি কেন আমি মনে করি আপনাদের যদি অন্য কোনো ধরনের, আমি সবাইকে বলেছি, আপনারা যদি এই অর্থনৈতিক কর্মসূচির ব্যতীত পার্টিকে আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য অন্য কোনো প্রকল্প থাকে, টেন্ডারবাজি মুক্ত, চাঁদাবাজি মুক্ত, দুর্নীতি মুক্ত, আপনারা আমাকে জানান, আজকের থেকে আমি গ্রহণ করব। আমি জীবনে কল্পনা করিনি যে আমার বোতল বিক্রি করতে হবে, কোনো সময় চিন্তা করিনি যে শ্যাম্পু, সোপ সাবান এখানে বিক্রি করতে হবে। এটা দুঃখের কোনো বিষয় না, মালিক আজকে তো ঠিকই শিখে আনছে। আজকে একটা জায়গায় এই একটা বোতল বিক্রি করা মানে আমার একটা ভোটের জায়গার জন্য কিন্তু আমি টাকা ব্যয় করতে পারছি। এটা কিন্তু আমার আন্দোলনের হাতিয়ার হয়ে দাঁড়াচ্ছে। এবং এত বড় বৃহৎ একটা সংগঠনকে নিয়ে সবাইকে এই অর্থনৈতিক কাঠামোর মধ্যে, চারটার মধ্যে ঢুকে এই চারটা যখন রোল করা শুরু করলাম, আজকে আপনারা কল্পনা করতে পারছেন ঠাকুরগাঁতে আমরা এসআর এর জন্য আমরা অ্যাপ্লিকেশন করেছি, 14টা ইউনিয়ন থেকে প্রায় 750 জন অ্যাপ্লিকেশন করেছি মাত্র 14 দিন। তো মালিকের দয়া না থাকতে এটা কোনোভাবে সম্ভব ছিল না। আমরা সারা বাংলাদেশে অনেক 100 ডিস্ট্রিবিউটরও পাই না। আমরা মাত্র 1 বছর পুঁজি ছাড়া, লোন ছাড়া, কিচ্ছু ছাড়া আজকে আমরা অনেক একটা পর্যায়ে চলে আসছি। তো তাই আমি আগামী দিনে আমি বলবো, আজকে ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, ঢাকা জেলার সর্বস্তরের নেতৃবৃন্দগণ, সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, জেলা কমিটির সদস্যবৃন্দ, জাকের পার্টি মহিলা ফ্রন্টের সম্মানিত সভানেত্রীগণ, সাধারণ সম্পাদক এবং জেলা কমিটির সদস্যবৃন্দ, থানা কমিটির সদস্যবৃন্দ, ওয়ার্ড কমিটির সদস্যবৃন্দ, সবার উদ্দেশ্যে আমি বলবো যে এই অর্থনৈতিক কর্মসূচি যদি আমরা 10% যদি আমরা বাস্তবায়িত করতে পারি, আমি মনে করি বাংলাদেশে আজকে আমরা 40টা নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে আজকে আমরা 5 নম্বরে আছি। আপনারা চিন্তা করেন, আওয়ামী লীগ, বিএনপি মানলাম, এমন দিলাম আছে, সম্মান দিয়ে বললাম যে জাতীয় পার্টি, যদিও মরহুম প্রেসিডেন্ট এরশাদের মৃত্যুর পরে, ইন্তেকালের পরে আজকে জাতীয় পার্টি সাংগঠনিকভাবে পরিপূর্ণভাবে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, এটা অস্বীকার করা যাবে না। আমি প্রেসিডেন্ট এরশাদের প্রতি সম্মান রেখে বলবো, ওনার যে অবদান, ওনার যে জনপ্রিয়তা, আমার মনে হয় জাতীয় পার্টিতে কেউ আছে সেই জনপ্রিয়তা ধরে রাখার জন্য। এবং জাতীয় পার্টি ঐতিহাসিকভাবে 4-5টা ভাগে তো বিভক্ত হয়েছে, এবং পরবর্তীতে এখন দেখতে পাচ্ছি আরো 3টি ভাগে হয়তো বিভক্ত হয়ে যাবে। অন্যদিকে জামাত ইসলাম প্রাচীন রাজনৈতিক দল, কিন্তু এটা উল্লেখযোগ্য যে জামাত ইসলামে কিন্তু আজকে নিবন্ধন এবং 71-এর যে ভুলের জন্য আমার মনে হয় না বাংলাদেশের রাজনীতিতে আর তাদের কোনো পুনর্বাসন হবে। মানে প্র্যাকটিক্যালি বললাম, আমি সবার কোনো সময় কারো মৃত্যুদণ্ড হবে সেটা আমরা কোনো সময় যেতে পারি না। এবং আমি আমার পার্টির পক্ষ থেকে আমি কথা বলছি, আমি আমার ব্যক্তিগত মতামত আপনাদের সামনে পেশ করেছি। আমরা কোনো সময় কারো ফাঁসি কার্যকর হবে এ নিয়ে আমরা খুশি হবো, এটা এত বর্বরতার সাথে আমরা কোনো সময় বড় হবো। তো মালিকের হাতে এটা বলেছি, যেটা অন্যায় ছিল, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, এখনো করছি, ভবিষ্যতে করবো। কিন্তু যেখানে আইন আদালতের প্রতি মানুষের বিন্দুটুকু আস্থা নেই, সেখানে ফাঁসিটুকু কার্যকর করার কতখানি আমি মনে করি যুক্তিসঙ্গত, এটা আমার জানা মতো ঠিক নয়। সে আমার যত বড় শত্রু হোক না কেন, আইনের অবিচার মানে সবার, একজনের সাথে করা মানে সবার সাথে করা। তো সেই জায়গায় আমাদের শ্রদ্ধাশীল হতে হবে। তো তার পাশাপাশি জামাত ইসলাম আজকে আন্ডারগ্রাউন্ডে সক্রিয় থাকলো আজকে 12 বছর নাই।
এবং যত ফাইন্যান্সিয়াল ট্র্যাকগুলো ছিল, আজকে একটা ভালো করেছে যে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল, এই ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল পুরো সংগঠন ধরে রাখছিল একটা সময়। তো সেটা মনে রাখেন, শত্রুর থেকে অনেক কিছু শেখা।